মানবিক করিডোর নিয়ে নতুন আপডেট পাওয়া গেছে। এই আপডেট দিয়েছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এটি নিয়ে একটু আলোচনা করা দরকার এজন্য যে আগে তারা কি বলেছেন, কেন বলেছেন, এখন হঠাৎ 360 ডিগ্রি উল্টে গিয়ে কি বলছেন, কেন বলছেন, এই কি এবং কেন সঠিকভাবে বিশ্লেষণ করতে পারলে হয়তো মানবিক করিডোরের প্রকৃত উদ্দেশ্য বা রহস্য বোঝা সহজ হবে। আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই, তাই নিরাপত্তা বিশ্লেষক, ভূ রাজনৈতিক বিশ্লেষক, সাবেক সেনা গোয়েন্দা এবং নিরাপত্তা বিশ্লেষক, পেশাদার কূটনীতিক, রাজনৈতিক পর্যবেক্ষকদের সাক্ষাৎকার, মতামত এবং পরামর্শ বিশ্লেষণ করে আমি যেটুকু বুঝতে পেরেছি তার আলোকে কিছু কথা বলতে চেষ্টা করছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান এবার জানালেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি। এটি নিয়ে কেবল প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে। এ নিয়ে কোনো পক্ষের সাথেই সরকারের কোনো সমঝোতা হয়নি। আসলে এই জায়গাটিতেই রহস্যটি ঘনীভূত হয়েছে। আমরা একটু দেখি তিনি আগে কি বলেছিলেন। করিডোর তৈরির প্রথম ইঙ্গিত আসলে আমরা কবে পেয়েছি? দর্শক একটু স্মরণ করুন, গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানের আলোচনায় মানবিক করিডোরের বিষয়টি সর্বপ্রথম উত্থাপিত হয়। সংবাদ সম্মেলনে জনাব খলিলি বলেছিলেন, আরাকান আর্মি, আন্তর্জাতিক সংস্থা এবং মিয়ানমার সরকার সবার সঙ্গে আলোচনা করেই জাতিসংঘ মহাসচিবের কাছে গিয়েছিলেন তিনি। এর 1 মাস পর গত মার্চে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব। ওই সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ সম্মেলনে অংশ নিয়েছিলেন মহাসচিব গুতেরেস। ওই সম্মেলনে মহাসচিব গুতেরেসের দু একটি কথা যদি একটু স্মরণ করি। গুতেরেস বলেছিলেন, আরাকান আর্মি একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হওয়া সত্ত্বেও বাংলাদেশ যেন তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং রাখাইনে সহায়তা পাঠাতে যেন বাংলাদেশ একটি করিডোর তৈরি করে। এরপর 8 এপ্রিল খলিলুর রহমানকে উদ্ধৃত করেই বাংলাদেশের গণমাধ্যমে বলা হয়, রাখাইনে মানবিক সহায়তার চ্যানেল হতে যাচ্ছে বাংলাদেশ। খলিলুর রহমানের এই বক্তব্যের প্রায় 3 সপ্তাহ পর গত 27 এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডোর দেওয়ার যে অনুরোধ জানিয়েছিল তাতে অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। এই বক্তব্যের পরই চারিদিকে হইচই শুরু হয়। এরপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব আসেন দৃশ্যপটে। তিনি জানান, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়া নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। যেহেতু তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমরা কি ধরে নিতে পারি না তার কথাই প্রধান উপদেষ্টার কথা? আচ্ছা, প্রেস সচিবের বিবৃতি যদি আমরা সত্য বলে ধরি, তাহলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা অসত্য এবং পররাষ্ট্র উপদেষ্টার কথা জনগণের সঙ্গে ইয়ার্কি ছাড়া কিছু নয়। এরপর যা ঘটেছে আপনারা জানেন, এটি আমি আর বলতে চাই না। কিন্তু এখন আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও সুর পাল্টালেন। এজন্যই জানা দরকার আসলে কে সত্য বলেছেন, এখন কি বলছেন, পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, প্রেস সচিব, কার কথা আসলে সত্য? নাকি বিষয়টা এমন, বাজারে কথাটা ছেড়ে দিয়ে সরকার দেখতে চেয়েছে বাঙালি কি করে, বেশি হইচই না করলে চুপচাপ ভাবে পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলবে, পরে প্রশ্ন উঠলে যেন বলা যায় আমরা তো গোপনে কিছু করিনি। নাকি বিষয়টা এমন যে বড় বড় রাজনৈতিক দলের প্রতিক্রিয়া দেখে
তাতে গণমানুষের সমর্থন দেখে, সোশ্যাল মিডিয়া এক ধরনের বিপ্লব দেখে সরকার বুঝতে পারল বাঙালিকে এত সহজে মানবিক করিডোরের ট্যাবলেট গেলানো যাবে না। তাই হয়তো হঠাৎ বয়ান বদলে মাঠে নামানো হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। কারণ গত বেশ কিছুদিন ধরে যখন হইচই হচ্ছিল চারিদিকে, তাকে আমরা কোথাও খুঁজে পাইনি। এবার নিরাপত্তা উপদেষ্টা এলেন এবং অনেক কথার সঙ্গে এটিও বললেন রোহিঙ্গারা অবশ্যই ফিরে যাবে। বললেন এটা সহজ না হলেও সরকার তা বাস্তবায়ন করবে। কিভাবে করবে তার কোনো বিশ্বাসযোগ্য প্রস্তাবনা কিংবা পরিকল্পনা কিন্তু তার কথায় পাওয়া গেল না। বরং বাস্তব চিত্র কতটা ভয়াবহ তা যদি আমরা পর্যালোচনা করি পরিষ্কার হবে। আমরা কিছুদিন আগে শুনলাম 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে। এই কাল্পনিক গল্পের বিপরীতে এখন দেখছি প্রতিদিন ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। অবশ্যই এটা নিয়ে আশ্বস্ত করেছেন নিরাপত্তা উপদেষ্টা। বলেছেন রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না, কারণ সেটা করা হলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। তাই সহজ না হলেও সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করবে, বাস্তবায়ন করবে বা নিশ্চিত করবে। প্রশ্ন হচ্ছে কবে ফিরবে রোহিঙ্গারা? প্রতিদিন কতজন করে বাংলাদেশে প্রবেশ করছে সেই হিসাব নিশ্চয়ই তার কাছেও আছে। আমরা যেটুকু জেনেছি প্রতিদিন গড়ে প্রায় 220 জন করে, অর্থাৎ মাসে 6,500-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করছে বাংলাদেশে। এই যে আশ্রিত রোহিঙ্গা, আগে যারা এসছে এখন যারা আসছে, সব মিলিয়ে হিসাব করলে তাদের মধ্যে যদি জন্মহারটা আমরা একটু দেখি তাহলে আটকে উঠতে হবে। পরিসংখ্যান বলছে প্রতিদিন 90 জন করে হিসাব করে বছরে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু যোগ হচ্ছে রোহিঙ্গা কাফেলায়, অর্থাৎ প্রতিনিয়ত এই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। মানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নিরাপত্তা উপদেষ্টা কি বলছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন। তিনি বলছেন তাদের ফেরত পাঠানো হবে, সরকার যেভাবেই হোক এটি পাঠাবে। আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এটি আসলে কঠিন। তার মতে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেও সংকট সমাধানে কোনো আশা তিনি দেখেন না। তার মতে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংকট সমাধানে শান্তির পথ খোলা নেই, কূটনীতির জায়গা নেই, রাজনীতির কোনো কৌশল এখানে কাজে লাগবে না, এটি তিনি মনে করছেন। জাতিসংঘ এখানে ভূমিকা রাখতে পারছে না। তাই একমাত্র বিকল্প হলো লড়াই, মানে যুদ্ধ কিংবা আরো ভয়ানক কিছু। মোহাম্মদ তৌহিদ হোসেনের মতো একজন পেশাদার সাবেক কূটনীতিকের কাছ থেকে এমন কথা শুনতে হচ্ছে, এটিও কিছুটা অবাক করার মতো। দেখুন রোহিঙ্গা ফেরত ইস্যুতেও যে কথার মিল নেই এটি তো বললামই নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে, অর্থাৎ সরকারের কাজে যে সমন্বয়ের অভাব প্রকট এটি কিন্তু স্পষ্ট। গত 4 মে আরো একটি কথা বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বললেন মানবিক করিডোরের নামে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সাথে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না। এই প্রক্সি ওয়ারের কথা, ছায়াযুদ্ধের কথা কিন্তু আলোচনা হচ্ছে। তিনি বলছেন যা শোনা যাচ্ছে তা নিছকই অপতথ্য এবং গুজব। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জনাব খলিল। তিনি বললেন মানবিক করিডোর এবং চ্যানেল কিন্তু এক নয়। অবশ্য বিষয়টি যদি তিনি পরিষ্কার করতেন তাহলে এটি নিয়ে আর কোনো বিভ্রান্তি হতো না, কিন্তু সেটা তিনি করছেন না। এর কারণ কি এটি অজ্ঞাত। ঘাটাঘাটি করে দেখা গেছে আন্তর্জাতিক আইনে মানবিক করিডোরের সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। তবে বলা আছে মানবিক করিডোর এক প্রকার আন্তর্জাতিক স্বীকৃত সহায়তা রুট যা সংঘাতময় এলাকায় বসবাসরত বেসামরিকদের সহায়তার জন্য ব্যবহৃত হয়। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস বলছে মানবিক করিডোর বা নিরাপদ চলাচলের পথ হলো সশস্ত্র সংঘাতে জড়িত পক্ষগুলোর মধ্যে হওয়া চুক্তি, যার মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় নিরাপদে চলাচলের ব্যবস্থা করা হয়।
বেসামরিক ব্যক্তিদের চলাচল, মানবিক সহযোগিতা নেওয়া কিংবা হতাহতদের উদ্ধার করা হয় এর মাধ্যমে। আর চ্যানেল হলো একটি পথ, কোনো জিনিস, যোগাযোগ বা ধারণার প্রবেশের মাধ্যম। একটি চ্যানেলকে এমন একটি সুড়ঙ্গ বা ফানেল হিসেবে ভাবা যায় যা সরাসরি কোনো কিছুকে স্থানান্তর করে। এদিকে গত নভেম্বরে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের মার্চ এপ্রিল নাগাদ রাখাইনে দুর্ভিক্ষ আসন্ন এবং এই দুর্ভিক্ষে প্রায় 20 লাখ মানুষ ঝুঁকির মুখে পড়বে এমনটি বলা হয়েছে। এখন মে চলছে, কিন্তু এখনো দুর্ভিক্ষের কোনো খবর পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন ওঠে, জাতিসংঘ কি কোনো বিশেষ উদ্দেশ্যে এই তথ্য সরবরাহ করেছে এবং তার উপরে ভিত্তি করেই কারো সঙ্গে আলোচনা না করে একটি অনির্বাচিত সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেবল জাতিসংঘ চেয়েছে বলে? আচ্ছা, জাতিসংঘ কি এই অঞ্চলে নতুন কোনো রাষ্ট্র গঠন বা কোনো একটি দেশে বা দেশের সীমান্তে যুদ্ধাবস্থা তৈরি হলে তার দায় নেবে? বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকালে জাতিসংঘের এই ভূমিকাটি কেমন আমরা কিন্তু তা বুঝতে পারি, দেখতে পারি। এখন আবার কোন মতলবে পুরো বদলে গেল সরকারের বয়ান, এটি নিয়ে আবার নতুন করে প্রশ্ন উঠছে। জনমনে এখন একটাই ভয়, তা হলো যারা করিডোর নিয়ে কাজ করছেন, ভাবছেন, তাদের অনেকেই বাংলাদেশের নাগরিক নন। তাই এই যে সরকারের বয়ান বদল হলো মানবিক করিডোর প্রসঙ্গে, অনেকের মধ্যে সংশয় জেগেছে সরকার নতুন কোন ফন্দি আটে এবং নতুন করে কোন গেম বল নিয়ে মাঠে হাজির হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।